আজকে আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যে আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সহ যে আরও 5টি যে বিদ্যালয় রয়েছে সেই 5টি বিদ্যালয়ের যে নতুন ভবনের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ এবং এই সূর্যমণিনগরের মাননীয় বিধায়ক, সবার প্রিয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। উপস্থিত স্কুল এডুকেশনের সম্মানিত ডাইরেক্টর শ্রী নৃপেন্দ্রচন্দ্র শর্মা, উনিও ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান ডুকলি পঞ্চায়েত সমিতির শ্রী বুলন সাহা মহোদয়, এবং একটু আগে আপনারা দেখেছেন যে এখানকার এই স্কুলের যিনি প্রিন্সিপাল মহোদয়া উপস্থিত ছিলেন। শারীরিক কারণে এখন উনি বিশ্রাম নিচ্ছেন। তাছাড়া ভার্চুয়ালি যারা বাকি 5টি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, এবং এখানে যারা এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালস, শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, এবং যারা ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, এবং এই এলাকার যারা এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা নতুন জিনিস এখানে দেখতে পেলাম, যে ধরিত্রী দিবস উপলক্ষ, সেটাকে সামনে রেখে কিউআর কোড উন্মোচন আজকে আমরা এখানে করলাম। আমরা সবাই জানি যে গোটা ব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত যতগুলো গ্রহ আছে তার মধ্যে আমাদের জানা মতে এখন পর্যন্ত যে একমাত্র পৃথিবী বাসযোগ্য গ্রহ হিসাবে আমরা জানি, এবং তাকে বসবাসযোগ্য রাখার জন্য আমাদের যে ফ্লোরা ও ফৌনা তার উপর আমাদের নজর দিতে হবে, গাছের ইতিহাস সম্পর্কে জানতে হবে, এবং এই যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় উনি আহ্বান রাখেন, এবং আমরাও সেটা এখন বুঝতে পারছি। এখানে যেভাবে গরমে আমরা সবাই হাঁসফাঁস করছি, যদি আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক না থাকে তাহলে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 22 থেকে 30 এপ্রিল পর্যন্ত এই কিউআর কোডস ফর ফ্লোরা সেটা আজকে উদ্বোধন আমরা করলাম, এবং এখানে ডিজিটাল ক্যাটালগ তৈরি হবে। শুধু এখানে না, অন্যান্য সমস্ত স্কুলে এই ধরনের ডিজিটাল যখন ক্যাটালগ তৈরি হবে, এবং কোডের মাধ্যমে স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই সেই গাছটির বৈজ্ঞানিক নাম, বৈশিষ্ট্য এবং তার পরিবেশগত উপকারিতা সম্পর্কে আমরা জানতে পারবো। প্রযুক্তিকে ব্যবহার করে বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখন ব্যাকডেটে এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা আগে যেভাবে স্টুডেন্টদের পড়াশোনা নিতাম বা দিতাম সেইভাবে কিন্তু এখন চললে চলবে না, আপডেট করতে হবে। এবং সেই কারণেই এই ধরিত্রী দিবস উপলক্ষে আজকে কিউআর কোডের উন্মোচন। আমরা ত্রিপুরা সরকার, আমরা জানি যে শিক্ষা আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং সেখানে আমরা জানি যে জাতির
যদি অগ্রগতি করতে হয়, শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব নয়। এবং সেটাকে যাতে ঠিকভাবে করা যায়, আমরা কেন কোনো জায়গায় আমরা খামতি রাখব? আমাদের সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট যেখানে যেটা দরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি। এবং সামগ্রিক বিকাশ যতক্ষণ ধরে শিক্ষার না হবে, ততক্ষণ ধরে একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় সেটা সামনের দিকে এগোতে পারবে না এবং তার উন্নয়নও সম্ভব নয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে কোয়ালিটিভ এডুকেশন এবং বৃত্তিমূলক যে শিক্ষা, সেটা অবশ্যই আমাদের দিতে হবে এবং তার উপর উনি গুরুত্ব আরোপ করেছেন। আপনারা নিশ্চয়ই এর আগেও শুনেছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 34 বছর পর, স্বাধীনতার 34 বছর পর ন্যাশনাল এডুকেশন পলিসি, বিভিন্ন যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্টজনেরা আছেন শিক্ষার সাথে জড়িত, তাদের সাথে কথাবার্তা বলে ওনাদের যে সাজেশন রেখেছেন তার উপর ভিত্তি করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শুরু হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে শুধু স্কুলেই আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে চালু করিনি, কলেজ স্তরেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা চালু করেছি। তাতে করে আগামী প্রজন্ম তাদেরও গুণগত যে শিক্ষা সেটা পাবে এবং যে আধুনিক যুগের যে তার যে সময় উপযোগী যে শিক্ষা, সেটা কিন্তু তাদের মধ্যে বিস্তার লাভ করবে। আমরা নিপুণ ত্রিপুরা, নিপুণ মিশনের স্বার্থে আমরা শুরু করেছি। আমরা জানি যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি, সেই নিপুণ ত্রিপুরা আমরা সেটাও ত্রিপুরাতে আমরা শুরু করেছি। আমরা হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য, তাদের প্রতিটা মুহূর্তে তাদের কি স্ট্যাটাস আছে তাদের জন্য আমরা হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি। এর মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে বিভিন্ন রকম পাঠ্য পুস্তক আমরা প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমরা প্রকাশিত করেছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনারা শুনে খুশি হবেন যে প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু একটা প্রকল্প, সেটাও 2 মাসের একটা কোর্স, সেটাও আমরা শুরু করেছি যাতে স্টুডেন্টরা প্রথমেই এসে যখন ক্লাস 1-এ ভর্তি হয় তাদের মধ্যে অ্যাক্লাইমেটাইজেশন সম্ভব হয়। কারণ অনেকে যখন বাড়ির থেকে আসে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আসে তাদের পক্ষে একটু অসুবিধা হয় স্কুলের এনভায়রনমেন্টের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। সেখানে আমরা প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু সেটা আমরা শুরু করেছি। আমরা ডিজিটাল শিক্ষার উপরে আমরা জোর দিয়েছি। ভারত বন্দে ভারত ও 5টি বিদ্যালয় বিদ্যা চ্যানেল আমরা খুলেছি, আপনারা নিশ্চয়ই তার সুবিধা আপনারা পাচ্ছেন। স্মার্ট ক্লাস আমরা চালু করেছি প্রায় 854-এর মতো। আমরা শহর যে সামাজিক বিকাশ একটা স্পেশাল এডুকেশন প্রোগ্রাম টু হেল্প চিলড্রেন লার্ন উইথ হ্যাপিনেস অ্যান্ড ফোস্টার এমপ্যাথেটিক ডেভেলপমেন্ট, তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে আমরা শহর একটা সামাজিক বিকাশের পাঠ্যক্রম ত্রিপুরাতে আমরা শুরু করেছি। আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের, সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা। শুধু তাই নয়, গুণগত শিক্ষা, যেটা আমি বারবার বললাম, সবসময় আমরা এই কথাটা বলি যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া, কিভাবে পড়াশোনা করানো দরকার টিচার্সদের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আমাদের মেইন যাদের টার্গেট, যারা এতদিন ধরে অবহেলিত ছিল, যারা দরিদ্র, যারা মহিলা এবং সংখ্যালঘু যারা শ্রেণীর মানুষ আছে, তাদেরকে এই পড়াশোনার মধ্যে নিয়ে আসা। যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের সাহায্য করা। রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
আমরা এনসিইআরটি চালু করেছি, যেটা আমি একটু আগে বললাম, এবং বিদ্যাজ্যোতি প্রকল্প এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা প্রায় 125টি বিদ্যাজ্যোতি স্কুল আমরা শুরু করেছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্কবুক আমরা বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরক্ষা কর্মী যারা আছেন তাদের সন্তানদের জন্য সেখানেও আমরা তাদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি, আর্থিকভাবে সাহায্য করারও ব্যবস্থা আমরা করেছি। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে পরীক্ষা তার আমূল যে পরিবর্তন আমরা সেটা করেছি, এবং অভিন্ন সেন্ট্রালাইজ যে কোশ্চেন পেপার সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাসের কথা আমি বলেছি, সেগুলো এখানে শুরু হয়ে গেছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরে যে নতুন ভবন এখন পর্যন্ত আমরা নির্মাণ করেছি, তার মধ্যে 44টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে এবং এতে প্রায় 153 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 সালে যে মেজর ও মাইনর, আমার মাননীয় বিধায়ক এ এলাকার এবং আমাদের বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার বলছিলেন যে এখানে একটু স্কুলগুলো খারাপ আছে, এর আগেও আমাকে বলেছিল অনেক জায়গায়, তো সেইগুলো কাজ চলছে। তো সেই হিসাবে এখানে শিক্ষা দপ্তরের অধীনে যে মেজর ও মাইনর যে পরিকাঠামোগত যে সংস্কার প্রায় 346টি বিদ্যালয়ে সেই কাজটা 24-25-এ হয়েছে। 110টি সেকেন্ডারি এডুকেশন এবং 161টি এলিমেন্টারি এডুকেশনে সেই কাজগুলো হয়েছে। এছাড়া সমগ্র শিক্ষা সেইগুলো তাদের যে অর্থ, সেই অর্থের মাধ্যমে 75টি বিদ্যালয়ের যে 84টি মেজর ও মাইনর কম্পোনেন্ট সংস্কার করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত যে 24-25-এর অর্থ বছরের যে সংস্কার ব্যয় প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা খরচ হয়েছে। 2025 অর্থ বছরে যে নতুন বিদ্যালয় ভবন আমরা নির্মাণের পরিকল্পনা করেছি, তাতে করে আরও নতুন 30টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে। সেকেন্ডারি এডুকেশনের অধীনে 26টি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে 4টি। 2025-26 অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় 264 কোটি টাকা খরচ করা হবে। 2025-26 অর্থ বছরে সংস্কার সাধনের যে আমি একটু আগে 24-25-এ বললাম, তার জন্য প্রায় 66টি বিদ্যালয়, সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশনের 56টি বিদ্যালয়কে হাতে নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে যেখানে এডিশনাল ক্লাসরুম দরকার, টয়লেট, ল্যাব, লাইব্রেরি, হোস্টেল, সেখানে বাস্তবায়ন করার জন্য 25-26 অর্থ বছরে 151 কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। শুধু তাই নয়, আমরা গত এক বছরে যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, যে এ বিষয়ে আমাদের সম্মানিত আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন। 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী আইআইটিতে চান্স পেয়েছে, 3 জন এনআইটিতে চান্স পেয়েছে, 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে। CM 7 প্রকল্প গত অর্থ বছরে আমাদের বিধানসভায় সেটা আমরা পাশ করেছিলাম, অর্থাৎ চিফ মিনিস্টার্স স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং যে বৃত্তিমূলক প্রকল্প আমরা শুরু করেছিলাম, তাতে করে 200 জন যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 60,000 টাকা করে আমরা বৃত্তি আমরা প্রদান করেছি। 2018-19 সাল থেকে এখন পর্যন্ত 1,23,000 ছাত্রীদের বিনামূল্যে আমরা বাইসাইকেল প্রদান করেছি। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে, যেটা একটু আগে আমি বলার চেষ্টা করেছি, প্রায় নিপুণ কর্নার 4,227টি বিদ্যালয়ে আমরা সেখানে মৌলিক সাক্ষরতা ও গাণিতিক যে দক্ষতা সেটা বৃদ্ধি করার জন্য আমরা এগুলো নিপুণ কর্নার স্থাপন করেছি। PM পোষণ প্রকল্পের যে মনিটরিং ব্যবস্থা উন্নত করতে এবছর 100% 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম এর ব্যবস্থা আমরা করেছি। মিড ডে মিলের জন্য যারা ফ্রেশ তারা খাবার পায়, তার জন্য
3134টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও পিএমশ্রী প্রকল্পের অধীনে 181টি বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি, 95 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস, 140টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাব, 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং 102টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা এবং স্কিল এডুকেশন চালু করা হয়েছে। আমরা 3520 জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী তাদের যেসব সামগ্রী অন্যান্য সুবিধা তাদের চলন ক্ষেত্রে সহায়ক সেই সুবিধা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 2024-25 অর্থ বছরে প্রায় 378টি বিদ্যালয়ে প্রায় 18 কোটি 90 লক্ষ টাকা ব্যয়ে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ টিএলএম পার্ক স্থাপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের যাদের বাস্তব অভিজ্ঞতা যাতে অর্জন হয় তার জন্য প্রায় 50 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 2,22,000 এর উপর শিক্ষার্থীকে যাতে বাইরে গিয়ে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ পায় তার ব্যবস্থা করা হয়েছে। 4163 বিদ্যালয়ে 4 কোটি 24 লক্ষ টাকা মূল্যের বই লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে। ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে, তাতে করে প্রায় 52 কোটি 50 লক্ষ টাকা খরচ করা হয়েছে। 999টি বিদ্যালয়ে 4 কোটি 99 লক্ষ টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। 16টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9 কোটি 81 লক্ষ টাকার উপরে ব্যয় করে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 16টি ছাত্রাবাস, তাতে করে 4 কোটি 31 লক্ষ টাকার উপরে ব্যয় করা হয়েছে। 455টি বিদ্যালয়ে 1 কোটি 31 লক্ষ টাকার উপরে স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিন বা ইনসিনেটর সেটা বসানো হয়েছে। রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণে আওতায় 2058টি বিদ্যালয়ে 1,42,000-এর উপরে ছাত্রীকে 3 মাস ব্যাপী তাদেরকে আত্মরক্ষার বা আত্মবিশ্বাসের যে ট্রেনিং সেটা দেওয়া হয়েছে। এবার 2025-26 অর্থ বছরে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর আমরা কোচিং সেন্টার চালু করার প্রস্তাব এবার রেখেছি এবং আমাদের ব্যয় সংস্থানও সেখানে রাখা হয়েছে। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করবে, সদর মহকুমায় আমরা 3টা কোচিং সেন্টার এখানে স্থাপন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে গার্জিয়ানরা আছেন আমরা সবাই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের শেষে সব ধরতে থাকি কোন টিচারের কাছে দেব। আমরা ঠিক করেছি না, এটা হবে না। এখন আমরা নিজেরাই এই যে টাকা আমরা বললাম যে অর্থ আমরা ব্যয় করেছি বিভিন্ন মহকুমাতে আমরা একটা করে প্রথমে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এবং ইংলিশ সহ কোচিং সেন্টার আমরা শুরু করছি এবং সেখানে দ্য বেস্ট যারা টিচার আছেন তাদেরকে সেখানে নিযুক্ত দেওয়া হবে। আপনারা উচ্চশিক্ষার কথা যদি আমরা বলি, রাজ্য সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য প্রায় 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের যে শূন্যপদ সেইগুলো আমরা পূরণের চেষ্টা করছি এবং সেগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যে হবে। শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অলরেডি ইনস্ট্রাক্টর যেটা মিউজিক পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরাতে ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি চালু হয়ে গেছে। তাছাড়াও মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হয়েছে উদয়পুরে। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে বিধানসভায় আমি বারবার বলেছি আমরা যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমরা কি করছি। শুধু তাই নয়, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন শুরু হয়েছে। আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় কিছুদিন আগে দেখেছেন যে যারা আমাদের ছাত্রীরা আছেন 140 জন সিবিএসসি এবং টিবিএসসি, তাদেরকে অনুপ্রেরণা করার জন্য এই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা শুরু হয়েছে। তাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়েছে
আমরা এটাও ঠিক করেছি যে মহিলা কলেজকে আমরা মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যায় কিনা তার জন্য আমি কমিটিও করার জন্য আমি বলেছি। এবং শুধু তাই নয়, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি সেটাকেও বিশ্ববিদ্যালয় যাতে করা যায় তার জন্য আমি কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা বলেছি। ওনারও সাহায্য আমরা আমাদের ত্রিপুরা সরকারের থেকে ওনাকে অনুরোধ করেছি। শুধু তাই নয়, 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব এবার বাজেটে রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT আগরতলায় ত্রিপুরাতে চালু রয়েছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার যে প্রবণতা, যে পড়াশোনার জন্য বাইরে যেতে হবে, আমি এতগুলো কথা এখানে এই কারণে বললাম, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে ত্রিপুরা সরকার আমরা এডুকেশন ক্ষেত্রে আমরা কি করছি। তো সেটা প্রিলিমিনারি এডুকেশনই হোক, সেকেন্ডারি এডুকেশনই হোক, হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিষয়ই হোক, সমগ্র শিক্ষায় বেলায় হোক বা উচ্চ শিক্ষাই হোক, সব জায়গায় আমরা যেভাবে এখন কাজ আমাদের ত্রিপুরা সরকার করছেন, একটা এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। আমরা দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা আছেন, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ তাদের জন্য চালু করা হয়েছে। যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 5,000 করে দেওয়ার 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। যারা ডিপ্লোমা কোর্স তাদেরকে 4,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা 2025-26 অর্থ বছরে সেখানেও আমরা এই বাজেটে সংস্থান রেখেছি। আমি আশা করি যে আজকের এই যে 6টি বিদ্যালয়ের নতুন পরিকাঠামোগত উন্নয়ন যেটা আমরা আজকে এখানে করলাম, 5টা ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি, প্রায় 28 কোটি টাকার মতো খরচ এখানে হয়েছে। আমি আশা করি আমাদের স্টুডেন্টসদের এবং আমাদের যারা টিচার্সরা আছেন তার ফায়দা ওনারা নিশ্চয়ই নেবেন এবং আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে কোয়ালিটিভ এডুকেশন দিয়ে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তাভাবনা করছি সেটা নিশ্চয়ই আপনারা করবেন। আমি এখানে উপস্থিত এবং ভার্চুয়ালি যারা উপস্থিত রয়েছেন সবাইকে আবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য